পড়ন্ত বিকেল। সূর্যটা আর মাথার ওপর নেই, একটু একটু করে পশ্চিমের দিকে হেলে পড়েছে। আলো এখন সোনালি, ছায়াগুলো লম্বা হয়ে যাচ্ছে, নরম হাওয়া বইছে চারপাশে, যেন বিকেল নিজের শীতল হাত দিয়ে দিনের ক্লান্তি মুছে দিতে চাইছে। লেকে ধারে সারি সারি গাছ, পাতার ফাঁক দিয়ে রোদ এসে পড়ছে জলের গায়ে। এক অদ্ভুত ঝিকিমিকি আলো। পাখিরা আর শব্দ করে না, মানুষের ভিড়ও নেই খুব একটা। দু এক জোড়া কপত কপতি হাত ধরে বসে আছে বেঞ্চে, নীরবে কথা বলছে অথবা চুপ করে থেকে একে অপরের অস্তিত্ব অনুভব করছে। প্রকৃতির এই নির্জনতা যেন কথা বলে স্নিগ্ধ ভাষায়। লেকপাড়ে একাই বসে আছে রনি, হাতে একটা বাদামের প্যাকেট। সেখান থেকে বাদাম ছিলে খাচ্ছে, কখনো সামনে তাকায়, কখনো জলরাশির দিকে। হালকা বাতাস চুলে এলোমেলো ছোঁয়া দিয়ে যায়। চোখে তার কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, অথচ মন হয়তো কারোর জন্য অপেক্ষায় রয়েছে। হঠাৎ করে কারোর বসার অনুভবে রনি পাশ ফিরে তাকায়। লিমা চুপচাপ এসে বসেছে রনির পাশে, চুলগুলো খুলে রেখেছে, কোমর সমান চুল, হালকা বাতাসে উঠছে। পরনে একটা হালকা সবুজ রঙা সালোয়ার কামিজ, চোখে সেই চিরচেনা প্রশান্ত অথচ কিছুটা চিন্তিত দৃষ্টি। রনি এক মুহূর্ত লিমার দিকে তাকিয়ে থেকে বাদামের প্যাকেটটা তার দিকে এগিয়ে দিয়ে হাসি মুখে বলে ওঠে, নাও বাদাম খাও মিস অ্যাকুরিয়াম আলী। লিমা ভ্রু কুঁচকে তাকায় রনির দিকে, তারপর কণ্ঠে হালকা বিরক্তি মিশিয়ে বলে ওঠে, আবার শুরু করেছো তুমি? ঘটনাটা ভুলতে পারো না তাই না? রনি কাঁধ ঝাঁকিয়ে বলে ওঠে, ভোলা যায়? প্রথম দিন দেখা হলো আর বলটা লেগে অ্যাকুরিয়ামটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যাও ওটার পক্ষ থেকে বাদাম খাও। লিমা প্যাকেট থেকে 2টা বাদাম নিয়ে বলে ওঠে, তুমি তখন বলেছিলে আমাকে অ্যাকোরিয়াম কিনে দিবে, কিন্তু এখনো দাওনি। কোন দিন বলেছিলাম? সেই দিনে যেদিন দেখা হলো আমাদের। চলো এখন কিনে দাও। রনি হালকা হেসে বলে ওঠে। পকেটে 20 টাকা আছে, কেনা গেলে চলো। লিমা সামান্য হেসে সামনে তাকায়, তার চোখ মুখে ক্লান্ত এক প্রশান্তি। রনিও আর কিছু না বলে বাদাম খেতে থাকে। তাদের মাঝখানে অদ্ভুত এক নিঃশব্দ বন্ধুত্ব গড়ে উঠেছে। রনি এখনো লিমাকে বলে ওঠেনি তার মনের কথা, কিন্তু তারা এখন ফোনে কথা বলে, দেখা হয়, সময় কাটে। আপনি থেকে তুমি শব্দতে নেমে এসেছে, কিন্তু বন্ধুর শব্দের বাইরে পা বাড়ানো হয়নি। সেই দিনের সেই ছেলেটা কে, লিমাকে কখনো প্রশ্ন করেনি রনি। প্রথম কল করার দিন লিমা হঠাৎ ফোন কেটে দিয়েছিল, সেটা নিয়েও রনি আজও জিজ্ঞেস করেনি লিমাকে। লিমার পরিবার, পেছনের গল্প, চলাচল কিছুই জানে না রনি। রনি জানে সময় হলে আপনা আপনি সব জেনে যাবে সে। সব সময় সবকিছু জানার প্রয়োজনও হয় না, অনুভবটাই কখনো কখনো যথেষ্ট। কিছু সময় পর রনি হঠাৎ করে বলে ওঠে, কি অবস্থা এখন? আছে ভালোই, অনেক ভেঙে পড়েছিল, কিন্তু দাভাই সামলিয়ে নিয়েছে। একদম ফুল দমে পড়াশোনা শুরু করে দিয়েছে, সেকেন্ড টাইম মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভালোই তো, ফিরে আসাটা আসল জিনিস। হ্যাঁ, কখনো কখনো ভেঙে যাওয়ার থেকে মানুষ সব থেকে বেশি শক্ত হয়ে যায়। আচ্ছা, তোমারও তো পরীক্ষা সামনে, প্রিপারেশন কেমন? লিমা হালকা গলায় বলে, ভালোই। রিমিও তোমার সাথে প্রথম বর্ষের পরীক্ষা দেবে। পরীক্ষা হয়ে গেলেই বিয়ের ডেট ফেলে দেওয়া হবে। লিমা কিছু বলতে যাবে তার আগেই থেমে যায়। ব্যাগের ভেতর ফোন বাজছে। লিমা ব্যাগ থেকে ফোন বের করে, ফোন স্ক্রিন এক মুহূর্ত দেখে, মুখের রং ফ্যাকাশে হয়ে যায়, ঠোঁট কেঁপে ওঠে সামান্য। বিষয়টা রনির চোখ এড়ায় না। রনি আস্তে করে বলে ওঠে, কে কল করেছে? লিমা একটু দম নিয়ে ফোনটা সাইলেন্ট করে ব্যাগে রেখে দেয়, তারপর আস্তে করে বলে ওঠে, সিন অফিস থেকে অফার দিচ্ছে বোধহয়। রনি ভ্রু কুচকিয়ে তাকায় লিমার দিকে। লিমা একটু কৃত্রিম হাসি দিয়ে বলে ওঠে, তাকিয়ে আছো কেন এভাবে? রনি চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে বলে ওঠে, কি হয়েছে লিমা? লিমা চুপ করে থাকে কিছু সময়, চোখ সরিয়ে অন্যদিকে তাকায়, তারপর বলে ওঠে, ওই দেখো রনি, কুলফি। আমি কুলফি খাবো। রনি চোখে রাগ নেমে আসে, দুম করে মাথায় রাগে আগুন জ্বলছে। রনি চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখে। লিমার এইভাবে ব্যাপারটা এড়িয়ে যাওয়া রনির ভেতর রাগের সৃষ্টি করছে। রনি আর কিছু না বলে উঠে গিয়ে কুলফিওয়ালার কাছ থেকে একটা কুলফি এনে লিমার হাতে দেয়, তারপর চুপচাপ বসে পড়ে লিমার পাশে। লিমা আর চোখে তাকায় রনির দিকে। রনি চোখ বন্ধ করে আছে, যেন নিজেকে গুটিয়ে নিয়েছে নিঃশব্দে।
চারপাশে সন্ধ্যা নেমে আসতে শুরু করেছে। আলো বদলে যাচ্ছে। লেকের পাশে আলো কমে আসছে। বাতাস আরো শীতল হয়ে পড়ছে। রনি চোখ খুলে চুপচাপ উঠে দাঁড়ায়। তারপর ধীর কণ্ঠে বলে ওঠে, চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যাবে? লিমা কিছু না বলে উঠে দাঁড়ায়। রনির পেছন পেছন হাঁটে। দুজনের মাঝে সেই মুহূর্ত অদ্ভুত একটা দূরত্ব জমে ওঠে। লিমা যেন কিছু বলতে চেয়েও বলতে পারে না। মেইন রোডে এসে রনি একটা রিকশা ডাক দেয়। রিকশা এসে দাঁড়াতেই লিমার দিকে না তাকিয়ে রনি বলে ওঠে, ওঠো। লিমা রিকশায় ওঠে। লিমা রনির দিকে তাকিয়ে আস্তে করে বলে ওঠে। রানী, রনি তাকায় না লিমার দিকে, অন্যদিকে তাকিয়ে বলে, লিমা, আমি চাই তুমি আমাকে একসময় একদিনেই সব কিছু বলো। আজ না হলে কাল, কাল না হলে পরশু, কিন্তু একবারই সব শুনতে চাই। রনি রিকশাওয়ালার দিকে তাকিয়ে বলে ওঠে। মামা, সাবধানে নিয়ে যাবেন। রিকশা চলতে শুরু করে। লিমা একবার পেছনে তাকায়, কিন্তু রনি তাকায় না তার দিকে। লিমার রিকশা আড়াল হয়ে গেলে রনি মাথা নিচু করে ফুটপাত দিয়ে হাঁটতে শুরু করে। লেকের শান্ত সন্ধ্যা আরো নিঃশব্দ হয়ে পড়ে। রাত নেমেছে বহু আগেই। আকাশটা যেন ধুয়ে মুছে একদম নির্মল হয়ে উঠেছে। শহরের আলোক বিক্ষিপ্ততা দূরত্বে মিলিয়ে গেলেও আজ আকাশে তারা দেখা যাচ্ছে টুকটাক। তাদের মাঝখানে এক ফালি পূর্ণ চাঁদ উঠেছে, নীরব গম্ভীর অথচ অদ্ভুত এক কোমলতা ছড়াচ্ছে। সেই চাঁদের আলো ছড়িয়ে পড়ছে চারিদিক দিয়ে। বারান্দার গ্রিল পেরিয়ে এসে ধরা দিচ্ছে কাঠের চেয়ারের হাতলে। এক পবিত্র শূন্যতা ঘিরে আছে চারপাশ। রায়হান বারান্দার এক কোণে চুপচাপ বসে আছে। তার মুখে কোনো শব্দ নেই, চোখে কোনো দীপ্তি নেই, শুধু নীরবতা আর চিন্তার ভার। দুহাতের আঙ্গুল একটার সাথে আরেকটা জড়িয়ে রেখেছে রায়হান, যেন নিজের সঙ্গেই বোঝাপড়া করছে। দূরের আকাশে তাকিয়ে থাকা চোখ দুটো যেন তার ভবিষ্যতের দিকেই তাকিয়ে আছে। রুমের ভেতর হালকা জলের শব্দ। বাথরুম থেকে বেরিয়ে এসেছে তুলি। মুখে পানি দিয়ে এসেছে সে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে এগিয়ে যায় বারান্দার দিকে। চোখ মুখ দিয়ে উপচে পড়ছে মায়া। তুলি বারান্দায় এসে দাঁড়ায়। কয়েক সেকেন্ড চুপচাপ দেখে রায়হানকে। তোয়ালেটা দড়ির ওপর মেলে দিয়ে এগিয়ে যায় রায়হানের দিকে। রায়হানের কাঁধে আলতো করে হাত রেখে বলে ওঠে, রায়হান। রায়হান ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায় তুলির দিকে, চোখে এক ধরনের নরম প্রশ্রয়। তুলির দিকে কিছু সময় তাকিয়ে থাকে রায়হান। তুলির গঠন বদলে গেছে। এখন একটু মোটা হয়েছে সে, পেটটাও ফুলে উঠেছে হালকা। মাতৃত্বের এক অন্যরকম সৌন্দর্য ছড়িয়ে পড়েছে তার শরীর জুড়ে। এই রূপে তুলিকে আজকাল আরো সুন্দর লাগে রায়হানের কাছে, আরো বেশি আপন লাগে। রায়হান তুলির হাত ধরে আস্তে করে টেনে নিজের কোলের ওপর বসায়। তুলিও চুপচাপ বসে পড়ে, কোনো প্রতিক্রিয়া নেই। তুলি এক হাতে রায়হানের মাথায় হাত বোলাতে থাকে, আঙ্গুলের ছোঁয়ায় জড়ানো স্নেহ। রায়হান হালকা হেসে তুলির ঠোঁটে আলতো করে চুমু দেয়। তুলির গালে হালকা লাল রং ছড়িয়ে পড়ে। হালকা মৃদু হেসে বলে ওঠে, কি চিন্তা করছো এতক্ষণ ধরে? রায়হান একটু দম নিয়ে বলে ওঠে, সামনের মাসে রিমির বিয়ের ডেট নির্ধারণ করা হয়েছে। আয়োজনটা যদিও ঘরোয়াভাবে হবে, কিন্তু কিছু তো দিতে হয় ওকে। হাতে এখন তেমন কিছু নেই। ব্যাংকে যা ছিল দেনা মিটাতে চলে গেছে, আর যা আছে সেটা তোমার ডেলিভারির জন্য রেখে দিয়েছি। বুঝতে পারছি না কি করব। তুলি একটা দীর্ঘশ্বাস ফেলে। রিমির পরীক্ষা শেষ হয়েছে 3 দিন আগে। আজ আরিয়ানদের বাসা থেকে লোক এসে বিয়ের তারিখ চূড়ান্ত করে গেছে। তারা খুব দ্রুত বিয়েটা সেরে ফেলতে চায়। রায়হান চুপ করে থেকেছে, কোনো আপত্তি করেনি। সবকিছুতে তো আর আপত্তি চলে না। রায়হানের ইচ্ছে ছিল তুলি ডেলিভারির পর রিমিকে বিয়ে দিবে, কিন্তু আরিয়ানের দাদির শরীর ভালো না। তিনি নাতির বিয়ে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন। রায়হান এই কথা শুনে আর কিছু বলতে পারেনি। আরিয়ানদের পরিবার রিসেপশনের অনুষ্ঠান অনেক বড় করে করবে, তাই বিয়ের আয়োজন সামান্য করে করতে বলেছেন। তাদের এমন কথা শুনে রায়হান অবাক হলেও কিছু বলেনি। রিমিও রায়হানকে বলেছে তার বিয়েতে যেন কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করা হয়, কিন্তু তাও রায়হানের মন মানতে চায় না। ছোট বোনের বিয়ে, অথচ সে বড় ভাই হয়ে কিছুই করতে পারছে না। সামর্থ্য নেই জন্য আজ হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে তাকে। খরচা তো বাড়তেই আছে। আরিয়ানরা বড় করে রিসেপশন করবে, সেখানে অবশ্যই উপহার সামগ্রী নিয়ে উপস্থিত হতে হবে তাদের। সেখানে খরচ। বিয়ের পর নতুন জামাই বাড়ি আসবে, তার উপর আরিয়ান বড়লোক বাড়ির ছেলে, সেখানে খরচ। তুলির ডেলিভারি, সেখানে খরচ। সব কিছুতেই খরচা। তুলি হঠাৎ করে বলে ওঠে, আচ্ছা রায়হান, আমরা তো সমিতিতে কিস্তিতে টাকা তুলতে পারি, প্রতি মাসে কিস্তি দিয়ে শোধ করে দেব। রায়হান একটু চুপ করে থেকে বলে ওঠে, মাস শেষে অনেক চাপ পড়ে যাবে তুলি। একটু কষ্ট তো করতেই হবে, না হলে কিছুই সামলানো যাবে না। কিস্তি তুললে একটা সুবিধা হবে, রিমির বিয়েটা সুষ্ঠুভাবে দিতে পারবো।
ভেবে দেখো তুমি। রায়হান কিছু বলে না, বারান্দার বাইরে চাঁদের দিকে তাকিয়ে থাকে। চাঁদটা কত নির্মল সৌন্দর্য বহন করে। কিছু সময় পর রায়হান বলে ওঠে, আচ্ছা, আমি ভেবে দেখছি, চলো, অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে তোমার। রায়হান তুলিকে কোলে তুলে নেয়। তুলি মুচকি হেসে বলে ওঠে, কি করো, আমি নিজেই তো যেতে পারি। জানি, কিন্তু আমি আমার বউকে কোলে তোলা থেকে মিস করতে চাই না। তুলি হালকা হেসে মাথা গুজে দেয় রায়হানের কাঁধে। রায়হান তুলিকে নিয়ে রুমে চলে আসে। খুব যত্ন করে তুলিকে বিছানায় শুয়ে দেয়। তারপর ঘরের বড় লাইট বন্ধ করে। ছোট ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। আলোটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ঘরের দেওয়ালে। একটা শান্ত আবহ তৈরি হয় ঘরের ভেতর। বিছানায় শুয়ে রায়হান তুলিকে বুকে জড়িয়ে নেয়। তুলি রায়হানের মুখে হাত রেখে বলে ওঠে, এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। রায়হান হালকা হেসে তুলির কপালে একটা চুমু এঁকে দেয়। তারপর গভীর নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে। তুলির উষ্ণতা আর এই রাতের নিঃশব্দতা মিলেমিশে একটা শান্ত ঘুমের দোয়ার খুলে দেয় তাদের জন্য। ঋষভ অয়নকে পড়ানো শেষ করে বের হচ্ছে। মনটা কেমন যেন আজ অদ্ভুত নিস্তরঙ্গতায় ভরে আছে। আজ অয়নকে পড়ানোর সময় অরিনকে দেখেনি সে। একবারের জন্য অরিন আসেনি। ঋষভ নিজেকে বোঝায় এত ভাবনার কিছু নেই, কিন্তু তবুও অদ্ভুত এক ফাঁকা ফাঁকা অনুভূতি বুকের মধ্যে ছড়িয়ে পড়ে। ঋষভ একবার অয়নকে জিজ্ঞেস করতে গিয়েছিল, কিন্তু কথাটা ঠোঁট পর্যন্ত এসে থেমে গেছে। যদি অয়ন কথায় কথায় তার মাকে বলে স্যার আপনির কথা জিজ্ঞেস করেছে, তাহলে ব্যাপারটা খুবই খারাপ দেখাবে। ঋষভ কথাগুলো গিলে নেয়, কিন্তু একটা অস্থিরতা জমে ওঠে বুকের ভেতর। ঋষভ বুকের ওপর চেপে থাকা কথা আর ভাবনা গিলে সিঁড়ির দিকে পা বাড়ায়। কিন্তু ঠিক তখনই পেছন থেকে চেনা কণ্ঠে বলে ওঠে, ঋষভ ভাই। পায়ের গতি থেমে যায় ঋষভের। ডাকটা যেন বুকের গভীরে স্পর্শ করছে। বুকের ভেতর ধ্বনি বেজে ওঠে ঋষভের। ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকায় ঋষভ। অরেন দাঁড়িয়ে আছে সিঁড়ির কয়েক ধাপ উপরে। ঋষভের মনে হয় অদৃশ্য শূন্যতা হঠাৎ করে পূর্ণ হয়ে গেছে। অরেন দাঁড়িয়ে আছে একটা হলুদ লং টপ, ব্ল্যাক প্লাজো, গলায় জড়ানো কমলা স্কার্ফ, চুলগুলো উঁচু করে ঝুঁটি করা। হাতে রয়েছে র্যাপারে মোড়ানো ছোট্ট একটা বক্স। নিমগ্ন চোখে তাকিয়ে আছে ঋষভ। হালকা হেসে অরিন সিঁড়ি বেয়ে নেমে আসে। তারপর ধীরে বক্সটা ঋষভের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, হ্যাপি বার্থডে ঋষভ ভাই। ঋষভ অবাক হয়ে যায়। মুহূর্তটা যেন আটকে যায়। অরিন কিভাবে জানলো? কে বলল তাকে? হ্যাঁ, আজ ঋষভের জন্মদিন। সকালে তুলি নিজের হাতে পায়েস রান্না করে খাইয়েছে ঋষভকে। ঋষভ পায়েস খেতে খুবই পছন্দ করে। আর তুলিও এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর প্রতি বছর সবাইকে জন্মদিনের দিন নিজের হাতে পায়েস রান্না করে খাওয়ায় সে। রায়হান ঋষভকে বুকে জড়িয়ে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। রনি একটা শার্ট উপহার দিয়েছে রায়হানকে। বেশি দামি না, কিন্তু ভালোবাসায় ভরপুর। রিমি কেক এনেছিল। সবাই মিলে কেটেছে সেই কেক। রুহি একটা সাধারণ নোটবুক উপহার দিয়েছে। ভালোবাসা মাখা আছে সেখানে। মা বাবা মন ভরে দোয়া করেছে তাকে। রায়হান বাজার করে এনেছে। রিমি বিরিয়ানি রান্না করেছে সবার জন্য। সবই হয়েছে। সারাদিন খুব ভালো কেটেছে ঋষভের। আজ বরাতে আসার কোনো ইচ্ছে রায়হানের ছিল না, কিন্তু এই দিনে অরিনের মুখটা দেখার জন্যই এসেছিল। পড়ানোর সময় সেইটা না পেয়ে সব আনন্দের মাঝে একটা অপূর্ণতা থেকে গেছিল। অরিনের মুখদর্শন, এই একটি বাক্য সবকিছু যেন পরিপূর্ণ করে দেয়। ঋষভ বক্সটা হাতে নিয়ে হালকা হাসে। মৃদু কণ্ঠে বলে ওঠে, থ্যাঙ্কস অরিন। অরিন লাজুক ভঙ্গিতে হাসে। ঋষভ একটু সময় নিয়ে বলে ওঠে, আচ্ছা, তুমি কিভাবে জানলে আজ আমার বার্থডে? আপনার ফেসবুক থেকে। কিন্তু তোমার সাথে তো আমার অ্যাড নেই। অরিন হালকা হেসে বলে ওঠে, আমি চাই কেউ দেখলে আবার উল্টাপাল্টা কথা বলবে। অরিন চলে যায়। ঋষভ অরিনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ঋষভ তাকিয়ে থাকে অরিনের যাওয়ার দিকে। তখন তার মাথায় আসে তার অ্যাকাউন্ট পাবলিক করা। যে কেউ ভিজিট করতে পারে। তার মানে অরিন তার আইডিতে ঘুরঘুর করে নিঃশব্দে। হালকা হাসে ঋষভ। তারপর ধীরে ধীরে হাতে রাখা উপহারের দিকে তাকায় ঋষভ। র্যাপিং পেপারের নিচে কি আছে এইটা নিয়ে কোনো কৌতূহল কাজ করছে না ঋষভের, বরং এটা অরিনের পক্ষ থেকে এসেছে, তাতেই তার সমস্ত আনন্দ। ঋষভ হালকা হেসে নিচের দিকে নামতে শুরু করে। বাইরে রাত গাঢ় হয়ে নামছে। বাতাস আরো শীতল। গাছে গাছে পাতার ফাঁকে চাঁদের আলো ফোঁটা ফোঁটা হয়ে জমতে শুরু করেছে। এক বিশাল আভিজাত অ্যাপার্টমেন্টের এক আলিশান ফ্ল্যাটের মাস্টার বেডরুমে বসে বসে আছে রিমি। রুমটার ভেতরটা দেখলে যেন চোখ ধাঁধিয়ে যায়। পুরো রুম জুড়ে মোমবাতির আলোয় ভরে আছে, যেন পুরো জায়গা জুড়ে জাদু ছড়ানো।
পুরো ঘর জুড়ে রজনীগন্ধা, লাল গোলাপ, বেলি আর জারবেরা ফুলের ছোঁয়া। খাটের চারপাশে পাতানো সুতোয় ঝুলছে ছোট ছোট লাইট, যেন মাঝে মধ্যে তারা মিটমিট করছে। বিছানার ওপর ছড়িয়ে রাখা লাল গোলাপের পাপড়িগুলো যেন সূচি ভালোবাসার প্রতীক হয়ে বিছানাকে মধুর আবেশে ভরে রেখেছে। বিছানার মাঝে বসে আছে রিমি, নতুন বউ। আজ তার বিয়ে হয়েছে তার স্বপ্নের মানুষ আরিয়ানের সাথে। ঘরোয়া অনাড়ম্বর আয়োজন, কিন্তু সেখানে যত্ন ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু এই মুহূর্তে চারপাশের এই অতি আয়োজন, রং, আলো, সৌরভ সবকিছু এক ধরনের ভার নিয়ে বসে আছে রিমির শরীর জুড়ে। রিমি আয়নার দিকে তাকিয়ে আছে, নিজেকে চিনতে কষ্ট হচ্ছে তার। পরনে ভারী লেহেঙ্গা, হাত ভর্তি চুড়ি, শরীর ভর্তি গহনা, মাথায় ভারী ওড়না, মুখে ভারী মেকআপ, চুলে গুচ্ছ ভরা ফুল। নিজেকে যেন কোনো সিনেমার রানী মনে হয় রিমির। মনের ভেতর দুই রকম অনুভূতি চলছে রিমির। একদিকে নিজের প্রিয় মানুষকে সারা জীবনের জন্য নিজের কাছে পাওয়ার আনন্দ, আর অন্যদিকে পরিবার ছেড়ে চলে আসার তীব্র বেদনা। পরিবারের সবার থমথমে মুখ চোখের সামনে ভেসে আসে রিমির। হঠাৎ করে দরজায় হালকা চাপা শব্দ। রিমির চোখে হালকা ভয় আর লাজ মেশানো একটা ভঙ্গি খেলে যায়। দরজা খুলে ভেতরে ঢুকে আরিয়ান। ঠোঁটের কোণে হালকা হাসি আরিয়ানের। সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরনে আরিয়ান। আর কিছু নয়, অথচ কি তীব্র এক স্বাচ্ছন্দ্য আর সৌন্দর্য জড়িয়ে আছে ছেলেটির মধ্যে। রিমি একটু চোখ সোজা করতেই চোখে পড়ে আয়না দিয়ে দেখা যাচ্ছে বিছানার পেছনে দেওয়ালে টাঙানো বিশাল একটা ছবি। আরিয়ান হাসছে সেখানে, যেন এই ঘরটা আরিয়ানের একান্ত জায়গা, আর সে এখন তার মধ্যে এসে বসেছে। অবশ্য এখন তো আরিয়ান আর রিমি একে অপরের কাছে একান্তই তাদের। আরিয়ান ঘরে ঢুকে কিছু সময় তাকিয়ে থাকে বিছানার ওপর বসা তার অর্ধাঙ্গিনীর দিকে। সাদা চাদরের ওপর ফুলের পাপড়ি খেলা করছে, তার ওপর বসে আছে তার জীবন সঙ্গিনী। রিমির পায়ের দিকে চোখ যায় আরিয়ানের। গোলাপ ফুল ছড়ানো সাদা চাদরের ওপর রিমির ধবধবে ফর্সা পা কি অপরূপ সৌন্দর্য বহন করছে। হালকা হাসে আরিয়ান, চোখে মুখে এক গভীর প্রশ্রয় নিয়ে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে যায় আরিয়ান। রিমি আরিয়ানের এগিয়ে আসা বুঝতে পেরে আরও গুটিয়ে ফেলে নিজেকে। পুরো শরীর যেন তাকে আড়ষ্ট করে নিয়ে আসছে। আরিয়ান এসে রিমির সামনে বিছানায় বসে। রিমি মাথা নামিয়ে রেখেছে। আরিয়ান আস্তে করে রিমির থুতনির নিচে আঙ্গুল রেখে মুখটা একটু উপরে তোলে। একে অপরের দৃষ্টি পড়ে একে অপরের চোখে। আরিয়ান ধীরে বলে ওঠে, মাশাআল্লাহ, তোমাকে দেখে মনে হচ্ছে রূপকথার কোনো পরী বসে আছে এই ঘরে, এই বিছানায়। রিমির গালে লালচে ছাপ ভেসে ওঠে। রিমির বুক কেঁপে ওঠে আরিয়ানের কথা শুনে। চোখ বন্ধ করে ফেলে রিমি। আরিয়ান এক ঝলক তাকিয়ে থাকে রিমির মুখের দিকে। তারপর ধীরে রিমির কপালে ঠোঁট ছুঁয়ে দেয় আরিয়ান। রিমির পুরো শরীর কেঁপে ওঠে। শরীরের প্রতিটি স্নায়ু যেন মুহূর্তে সাড়া দিয়ে ওঠে রিমির। রিমির অবস্থা বুঝতে পেরে আরিয়ান হালকা হাসে, তার চোখে ভালোবাসার তীক্ষ্ণতা অথচ কোমল দীপ্তি। আরিয়ান ধীরে প্যান্টের পকেট থেকে বের করে একটা ছোট্ট বক্স। রিমি আস্তে করে সেই দিকে তাকায়। বক্স খুলতেই দেখা যায় ঝকঝকে একটা হীরের আংটি। রিমি অবাক হয়ে তাকিয়ে থাকে। আরিয়ান রিমির হাতটা তুলে নেয় নিজের হাতের মাঝে, আঙ্গুলে পরিয়ে দেয় সেই আংটি। তারপর হালকা হেসে বলে ওঠে, আমাদের প্রথম রাতের উপহার। রিমির ভেতরটা কেঁপে ওঠে। তারপর আস্তে করে বলে ওঠে, এইটা তো খুব দামি আরিয়ান। আরিয়ান নিঃসংকোচে বলে ওঠে, হ্যাঁ দামি তো। তুমি আরিয়ানের বউ রিমি পাখি, তোমার হাতে হিরে না থাকলে কি করে হয় বলো। রিমি আর কিছু বলে না, শুধু একটা চাপা হাসি খেলে যায় মুখে, চোখে এক ধরনের উজ্জ্বল লজ্জা। আরিয়ান আস্তে করে বলে ওঠে, তোমাকে এই সাজে খুব সুন্দর লাগছে, একদম রানীর মতন লাগছে তোমাকে। রিমি লজ্জায় রাঙা হয়ে ওঠে। আরিয়ান কিছু সময় লজ্জায় রাঙা মুখ দেখে বলে ওঠে, এত ভারী সেজে সারাদিন আছো, অস্থির লাগছে নিশ্চয়ই, আগে ফ্রেশ হয়ে না উঠো। রিমি মাথা নেড়ে সম্মতি দেয়। আলতো ভঙ্গিতে বিছানা থেকে উঠে দাঁড়ায়। মাথায় ভারী ওড়না ফ্লোর ছুঁয়েছে। রিমি ধীর পায়ে চুরির শব্দ তুলে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের দিকে। ড্রেসিং টেবিলের সামনে রাখা ছোট্ট কাঠের টুলে বসে আয়নায় নিজেকে একটু দেখে নেয় রিমি। শরীর জুড়ে ভারী গহনা, ঘন মেকআপ আর ভারী পোশাকের মধ্যে দিনভর বসে থাকা এক অদৃশ্য ক্লান্তি যেন রিমির শরীর আর মনের ওপর চেপে বসেছে। আয়নায় নিজেকে দেখতেই চোখ আটকে যায় আয়নার ওপর ভেসে ওঠা আরেকটি প্রতিবিম্বের দিকে। বিছানায় হেলান দিয়ে বসে থাকা আরিয়ান তাকে এক দৃষ্টিতে দেখছে। চোখে কোনো তাড়াহুড়ো নেই, লোলুপতা নেই, বরং আছে এক নিঃশব্দ মুগ্ধতা, এক নিঃশব্দ ভালোবাসা।
যেন সামনে বসে থাকা মেয়েটিকে এমন করে বসে থাকতে দেখে তার নিঃশ্বাসও থমকে গেছে কিছুটা। সেই দৃষ্টি যেন রিমির শরীর ছুঁয়ে যাচ্ছে। হালকা কাঁপুনি ছড়িয়ে পড়ে রিমির ভেতর। রিমি নিজের দৃষ্টি সরিয়ে মাথায় থাকা ভারী ওড়না খোলার জন্য হাত বাড়ায়, কিন্তু ক্লিপ এত শক্ত করে আটকানো যে খুলতে গিয়ে হাত লেগে আসছে তার। কপালে হালকা ভাঁজ পড়ে রিমির। এমন সময় হালকা পায়ের শব্দ। রিমি আয়নায় দেখতে পায় আরিয়ান উঠে এসছে। রিমির পেছনে এসে আরিয়ান দাঁড়ায়। এক মুহূর্তের জন্য আয়নায় একে অপরের চোখে চোখ পড়ে যায়। রিমি তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নেয় আরিয়ানের ওপর থেকে। আরিয়ান খুব আলতো করে রিমির হাত সরিয়ে দেয় মাথা থেকে। কিছু না বলে আরিয়ান খুলে দিতে শুরু করে রিমির চুলের ক্লিপ, ফুল, টিকলি। আরিয়ানের প্রতিটা আঙ্গুলে এক ধরনের নরম যত্ন মিশে আছে, যেন কোনো পবিত্র দায়িত্ব পালনের মতো মনোযোগ। রিমি নিঃশ্বাস বন্ধ করে বসে থাকে। প্রতি ছোঁয়ায় শরীর জুড়ে কেমন শিরশিরে একটা অনুভূতি খেলে যায়। সব ক্লিপ খোলা হয়ে গেলে লম্বা চুলগুলো ঝরঝর করে ঢলে পড়ে পিঠ জুড়ে। কোমর ছুঁয়ে যায় সেই ঢেউ খেলানো চুল। আরিয়ান আয়নার দিকে তাকিয়ে রিমিকে দেখে। রিমি যেন এক জাদুময় সৌন্দর্যে মোড়া। একটা নিঃশব্দ হাসি খেলে যায় আরিয়ানের ঠোঁটে। আরিয়ান রিমির চুলগুলো সামনের দিকে এনে দেয়, যেন পুরো ঘাড়টা মুক্ত হয়ে যায়। এবার সে খুব মনোযোগ দিয়ে খুলতে শুরু করে রিমির গলায় চেপে থাকা গহনাগুলো। আরিয়ানের আঙ্গুলের স্পর্শ ঘাড়ে লাগতে শিউরে ওঠে রিমির স্নায়ু। নিঃশব্দ শিহরণ ছড়িয়ে পড়ে তার সারা শরীরে। গয়না খোলা শেষ হতেই আরিয়ান মুখটা একটু ঝুঁকিয়ে রিমির ঘাড়ে এক নরম চুমু এঁকে দেয়। রিমির সারা শরীরে সমস্ত শিরা উপশিরায় মুহূর্তেই বিদ্যুৎ খেলে যায়। চোখ বন্ধ হয়ে আসে আপনা আপনি। আরিয়ান আয়নায় এক পলক রিমিকে দেখে তার কানের দুল খুলে দিতে শুরু করে। কানের দুল খুলে রিমির কানের লটিতে হালকা চুমু দেয় আরিয়ান। রিমি যেন পুরোপুরি নিঃসংবেদী হয়ে পড়ে। সারা শরীর হালকা কাঁপতে থাকে তার। নিঃশ্বাস ভারী হয়ে ওঠে তার। রিমির এমন কাঁপুনি আরিয়ান স্পষ্ট বুঝতে পারে। একটা কোমল হাসি খেলে যায় আরিয়ানের ঠোঁটে। ধীরে ধীরে রিমিকে সামনে ঘুরিয়ে নেয় আরিয়ান। রিমিকে দেখে যেন আরিয়ানের নেশা লেগে যাচ্ছে। রিমির মুখে এখনো ভারী মেকআপ, পরে ভারী লেহেঙ্গা, কিন্তু গহনাবিহীন। কোমর পর্যন্ত খোলা চুলে রিমির চেহারা যেন আরো বেশি জীবন্ত, আরো বেশি অপার। আরিয়ান মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে রিমির দিকে। তারপর ফিসফিস করে বলে ওঠে, তুমি এত সুন্দর কেন রিমি পাখি? রিমির মুখ নিচু হয়ে যায়। গালে ছড়িয়ে পড়ে লজ্জার লালিমা। ঠোঁটে এক চিলতে হাসি খেলে যায় তার। আরিয়ান হঠাৎ করেই তাকে নিজের বুকে টেনে নেয়। রিমি একটু হকচকিয়ে গেলেও কিছু বলে না, বরং নিঃশব্দে নিজেকে ছেড়ে দেয় সেই আলিঙ্গনে। দুজনেই দাঁড়িয়ে থাকে, পরস্পরের অস্তিত্বে ডুবে থাকে কিছু মুহূর্ত। চারপাশ নিস্তব্ধ। মোমের আলো দুলছে, বাতাসে ফুলের গন্ধ, সব মিলিয়ে এক অদ্ভুত আবেশ তৈরি হয়েছে। কিছুক্ষণ পর আরিয়ান একটু সরে এসে আস্তে করে বলে ওঠে, যাও, ফ্রেশ হয়ে আসো, অনেক ক্লান্ত তুমি। রিমি মাথা নাড়িয়ে ধীরে এগিয়ে যায় রুমের এক কর্নারে রাখা তার লাগেজের দিকে। লাগেজ খুলে একটা দুধে আলতা রঙের হালকা শাড়ি বের করে নেয়। তারপর এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। আরিয়ান তাকিয়ে আছে রিমির দিকে। রিমির হেঁটে যাওয়া প্রতিটা পদক্ষেপ যেন এক একটা ধ্বনি তুলে বাজছে আরিয়ানের মনে। আরিয়ানের দৃষ্টিতে এক ধরনের প্রশান্তি, যেন আজকের রাতটা সব প্রতীক্ষার পূর্ণতা। রিমির ভেতরে ঢুকে গেলে আরিয়ান একবার পুরো রুমে চোখ বুলিয়ে নেয়। সাদা পর্দা, বিছানায় ছড়ানো লাল গোলাপের পাপড়ি, ঝুলন্ত ফেরি লাইট, ফুলের গন্ধে ভরা বাতাস, সব মিলিয়ে যেন আজ রুমটা কোনো একটা রূপকথার গল্পের অবিচ্ছেদ্য অংশ। আরিয়ান হালকা হেসে বিছানায় হেলান দিয়ে বসে পড়ে। পকেট থেকে ফোন বের করে স্ক্রল করতে থাকে। বাইরে রাত গভীর হচ্ছে, বাতাসে রজনীগন্ধার সুবাস আরো তীব্র হচ্ছে। ঘরটা শান্ত, অথচ গভীর একটা আবেগ ভেতরে গুমড়ে কাঁপছে যেন। রিমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সদ্য স্নানের পর তার ভেজা চুল থেকে এক ফোঁটা পানি পড়ে শাড়িটা হালকা ভিজিয়ে দিচ্ছে। কোমর অবধি ভেজা চুল পিঠ বেয়ে নেমে এসেছে। দুধে আলতা বর্ণের শাড়িটি রিমির ফর্সা গাত্রবর্ণকে আরো উজ্জ্বল করে তুলেছে। ভেজা শরীরের অঙ্গে লেগে থাকা পাতলা কাপড়ের আঁচলে এক অপার কোমলতা, এক নিরীহ সৌন্দর্য ফুটে উঠেছে। রিমি হালকা বাঁক হয়ে ঝুঁকে টাওয়াল দিয়ে আস্তে ধীরে চুলগুলো মুছে নিল। আরিয়ান স্তব্ধ হয়ে তাকিয়ে আছে রিমির দিকে। দরজা খোলার আওয়াজে সেই দিকে তাকিয়ে আর চোখ সরাতে পারেনি আরিয়ান। রিমিকে দেখে আরিয়ানের প্রতিটি স্নায়ু সজাগ হয়ে ওঠে।
তার নিঃশ্বাস একটু একটু ভারী হয়ে আসছে। নিজের ভেতরে এক অদ্ভুত ব্যাকুলতা কাজ করছে। চুপি চুপি উঠে দাঁড়ায় আরিয়ান। ধীরে ধীরে রিমির দিকে এগিয়ে যায়। যেন কোনো দুর্লভ শিল্পকর্মকে ছোঁয়ার আগে মানুষ যেমন নিঃশব্দ হয়ে যায়, ঠিক সেভাবে রিমি ঠিক তখনই বুঝতে পারে তার পেছনে কেউ আছে। আর কেউটা যে আরিয়ান সেইটাও রিমি জানে। শরীরটা স্থির হয়ে যায় তার। টাওয়াল ধরা হাতে অনিচ্ছাকৃত কাঁপুনি আসে। ধীরে ধীরে পেছন থেকে এসে রিমিকে নিজের দিকে ফিরিয়ে নেয় আরিয়ান। কোনো কথা নয়, কেবল তার চোখে এক ধরনের নরম অথচ গভীর আবেগ ভেসে ওঠে। আরিয়ান হাত বাড়িয়ে রিমির কোমর জড়িয়ে ধরে। ভেজা শরীরে আরিয়ানের স্পর্শ লাগতেই এক অনিচ্ছাকৃত শিহরণ বয়ে যায় রিমির শরীর জুড়ে। আরিয়ান ঝুঁকে আসে রিমির কানের কাছে, তারপর ফিসফিস করে বলে ওঠে, রিমি পড়ি, এই ঘরে থাকা সব ফুলের মাঝে সবচেয়ে সুন্দর ফুলটা তুমি। তোমার এমন স্নিগ্ধ কোমল রূপ ভেজা গোলাপের মতন কেউ হার মারিয়ে দিয়েছে। কথাগুলো যেন রিমির সারা শরীরের স্নায়ুতে নরম করে ছড়িয়ে পড়ে। মুখে কোনো কথা নেই রিমির, কেবল নিঃশ্বাস ভারী হয়ে আসে। আরিয়ান রিমির হাতটা তুলে নিয়ে সেখানে একটা চুমু এঁকে দেয়, তারপর বলে ওঠে, এই হাত এখন থেকে আমার সারা জীবনের জন্য। এই হাত ধরে আমি বাকি জীবন পাড়ি দিতে চাই। কথাটুকু শেষ করে আরিয়ান রিমির কপাল, গাল, চোখের পাতায়, নাকের উপর চুমু আঁকে, নরম ধীরে পূর্ণ ভালোবাসায়। রিমি চোখ বন্ধ করে আছে। তার কাছে এই মুহূর্তটুকু পৃথিবীর বাইরের কোনো এক কল্পনা জগৎ। আরিয়ান কিছু সময় রিমির মুখের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, এই ঠোঁট কি বলে জানো? তারা বলে আমায় ছুঁয়ে দাও। আমিও তাই সেই ভাষা প্রতিবার শুনে ফেলি। আরিয়ান ধীরে ধীরে ঠোঁট রাখে রিমির ঠোঁটে। স্পর্শটা কোমল, বিনয়ের অথচ গভীর চাওয়ার। রিমির হাত চলে যায় আরিয়ানের কাঁধে, খামচে ধরে সেখানে। টাওয়ালটা হাত থেকে পড়ে যায় নিঃশব্দে মেঝেতে। কিছু সময় পর আরিয়ান হালকা কাঁপতে থাকা রিমিকে কোলে তুলে নেয়। কোনো তাড়াহুড়ো নয়, একদম নরমভাবে যত্ন নিয়ে রিমিকে বিছানায় শুয়ে দেয় আলতো করে। রিমির ওপর নিজে আটশোয়া হয়ে আলতো কণ্ঠে বলে ওঠে, রিমি পড়ি, আমি কি তোমাকে আদর ভরিয়ে দিতে পারি আজ খুব গভীরভাবে? তোমার সম্মতি আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার ছোঁয়াতে যদি তোমার বিন্দুমাত্র অস্বস্তি থাকে আমি নিজেকে ফিরিয়ে নেব, কিন্তু যদি অনুমতি দাও আমি আমার সমস্ত ভালোবাসা ঢেলে দিতে চাই তোমার প্রতিটি নিঃশ্বাসে। রিমি কিছু না বলে শুধু আরিয়ানের মুখটা নিজের দিকে টেনে নিয়ে কপালে একটা আলতো চুমো দেয়। আরিয়ান হালকা করে হাসে, সে তার উত্তর পেয়ে গেছে। আরিয়ান আবারও রিমির ঠোঁট আঁকড়ে ধরে নিজের ঠোঁট দিয়ে। রিমির হাত গিয়ে আরিয়ানের চুল আঁকড়ে ধরে। রাতটা নিঃশব্দে এগিয়ে চলে ভালোবাসার সম্মতির অনুভবের এক গভীর জগতে। চারপাশ নিস্তব্ধ, বাতাসে ফুলের ঘ্রাণ, বিছানায় ছড়িয়ে থাকা গোলাপের পাপড়ি, মোমের আলোয় আলোড়িত ঘর যেন হয়ে ওঠে তাদের ভালোবাসার এক পবিত্র আশ্রয়। রাতটা একান্তই তাদের, দুই আত্মার ধীরে ধীরে এক হওয়া, ভাষাহীন আত্মমগ্নতার। সময় বড় নিষ্ঠুর এক সত্তা, কারো জন্য সে দাঁড়ায় না, কারো চোখে জলে তার গতি এক মুহূর্তের জন্যও থামে না। দিন আসে রাত যায়, তার ভেতরে গেঁথে থাকে সুখ, বেদনা, দুঃখ, হাসি, সব মিলিয়েই জীবন। আজ সময়টা যেন একটু ধীর, একটু ভারী। হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে রায়হান। তার চেহারায় লেখা অজস্র চিন্তা আর ভয়। বুকের ভেতর থেকে হৃৎপিণ্ড বারবার প্রশ্ন করে যাচ্ছে, আজ কি সব ঠিকঠাক হবে? চোখ দুটো লাল হয়ে আছে রায়হানের, হাত পা অবশ হয়ে আসছে তার। অপারেশন থিয়েটারের বন্ধ দরজার ওপারে রয়েছে তার বেঁচে থাকার আরেকটা অংশ, তার অর্ধাঙ্গিনী। হ্যাঁ, আজ তুলি ডেলিভারি ডেট। রায়হানের বুকের ভেতর যেন হাহাকার করছে। চারপাশে লোকজন চলাফেরা করছে, নার্স, জুনিয়র ডক্টররা ছুটছে একদিক থেকে আরেক দিক, কিন্তু রায়হানের দৃষ্টি স্থির, ঘোলা চোখে তাকিয়ে আছে অপারেশন থিয়েটারের লাল লাইটের দিকে। আজ 9 মাসের প্রতীক্ষার শেষে আবারও সেই দিন, আবার সেই প্রশ্ন, সব কি ঠিকঠাক হবে? রায়হানের মনে ভেসে ওঠে আগের সেই ভয়াবহ মুহূর্ত, যেদিন ডাক্তার তাকে তুলিয়া সন্তানের মাঝে একজনকে বেছে নিতে বলেছিল। রায়হান চোখ বন্ধ করে ফেলে, ভুলতে চাইলেও সে ভুলতে পারে না সেই দিনটার কথা। সেদিন স্ত্রীকে বাঁচাতে গিয়ে হারিয়েছিল নিজের প্রথম সন্তানকে। সেই অনুপস্থিত কান্না, সেই অশ্রু নিঃশব্দ হারানো অনুভব আজ আবার সামনে এসে দাঁড়িয়েছে। আবার সন্তান জন্ম দেওয়ার জন্য তুলি অপারেশন থিয়েটারের ভেতরে। হাসপাতালের করিডোরে একটা বেঞ্চে বসে আছে আকলিমা বেগম আর রনক শেখ। আকলিমা বেগমের দৃষ্টি রায়হানের দিকে, দেখে বোঝা যাচ্ছে ছেলেটা কতটা চিন্তিত।
চোখে জল জমা হয়ে যাচ্ছে আকলিমা বেগমের। ঋষভ দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টিতে একরাশ চিন্তা। চোখ সামনে মেঝেতে নিবদ্ধ থাকলেও মনের ভেতর দৌড়াচ্ছে হাজারো ভয়। রনি নিজেকে শান্ত ও ভয়মুক্ত রাখতে করিডর দিয়ে সমানে পায়চারি করে যাচ্ছে। ঠিক এমন সময় হন্তদন্ত হয়ে করিডরে ঢুকে পড়ে রিমি। চিন্তায় মুখটা থমথমে হয়ে আছে তার। তার সাথে আরিয়ানও এসেছে, যার মুখেও হালকা চিন্তার ছায়া। রিমি ছুটে গিয়ে আকলিমা বেগমের পাশে বসে বলে ওঠে, মা, ডক্টর কিছু বলেছে? আর কত সময় লাগবে? না রে মা, এখনো কিছু বলিনি। আকলিমা বেগম এবার চোখ ঘুরিয়ে তাকায় আরিয়ানের দিকে, আস্তে করে বলে ওঠে, আরিয়ান, বসো বাবা। আরিয়ান হালকা মাথা নাড়িয়ে বলে ওঠে, সমস্যা নেই আম্মা, আপনি চিন্তা করবেন না। আরিয়ান এগিয়ে যায় রায়হানের দিকে, আস্তে করে বলে ওঠে, দা ভাই। রায়হান আস্তে করে তাকায় আরিয়ানের দিকে। রায়হানের চোখে ক্লান্তি, ভয়, চিন্তা। চোখ মুখ ঠোঁট শুকিয়ে গেছে। মুখের অভিব্যক্তিতেই বোঝা যায় তার ভেতরে কি বিশাল ঝড় বইছে। আরিয়ান কিছু বলতে যাবে তার আগেই ওটি রুমের ভেতর থেকে একটা শীতল বাতাসের মতো গর্জে ওঠে এক নবজাতকের কান্না। সবাই যেন থমকে যায়, এক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর যেন হৃদয় কেঁপে ওঠে। রায়হান দাঁড়িয়ে আছে ঠিক আগের মতোই, কিন্তু এবার তার ভেতরের পৃথিবীতে বিস্ফোরণ ঘটে গেছে। বুকের ভেতর কেঁপে উঠছে অজানা অনুভব। রায়হানের ঠোঁট কেঁপে ওঠে, চোখে জমে থাকা জল এবার আর আটকানো যায় না। অজান্তেই দুফোঁটা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। মুখ থেকে কোনো শব্দ বের হয় না তার, কেবল বুকের ভেতর দপ করে কেঁপে ওঠে কিছু। আমার সন্তান। রায়হানের মনের ভেতর এই দুটি শব্দ বারবার ধ্বনি হতে থাকে। রিমির চোখে জল চলে আসে। আকলিমা বেগম ফিসফিস করে বলে ওঠে, আলহামদুলিল্লাহ। রনক শেখ দীর্ঘশ্বাস ছেড়ে চোখ মুছেন। ঋষভ একটু এগিয়ে এসে রায়হান আর আরিয়ানের পাশে দাঁড়ায়। রনি পায়চারি থামিয়ে ওটির দিকে তাকিয়ে হালকা হাসে। আরিয়ানের মুখেও অল্প হাসি ফুটে ওঠে। রায়হান ঠোঁট কামড়ে ধরে মাথা হালকা নিচু করে ফেলে, যেন এটুকু কান্নাও তাকে ভেঙে ফেলেছে। কিন্তু সেই ভাঙনেও অদ্ভুত শান্তি। অপারেশন থিয়েটারের দরজা হালকা শব্দে খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে সাদা অ্যাপ্রন পরা একজন নার্স। তার হাতে সাদা তোয়ালে জড়ানো এক টুকরো জীবন, একটা নবজাতক। সময় যেন থমকে দাঁড়ায় সেই মুহূর্তে। রায়হান নিঃশব্দে দাঁড়িয়ে, চোখ দুটো স্থির সেই তোয়ালে মোড়ানো ছোট্ট জীবনটার দিকে। রায়হানের চোখে ভেসে ওঠে ভালোবাসা, অশ্রু আর আশ্বাস। কত রাত, কত স্বপ্ন, কত ভয় আর প্রার্থনা মিলিয়ে যেন এই এক মুহূর্তের অপেক্ষায় ছিল। রায়হানের সমস্ত শরীরে একটা শীতল বাতাস বয়ে যায়। ঋষভ এগিয়ে এসে রায়হানের দিকে হালকা হেসে আস্তে করে বলে ওঠে, দা ভাই, আমাদের পরিবারের সবচেয়ে দামি মেম্বারটা এসে গেছে। যাও, গিয়ে তাকে অভিনন্দন জানাও। রায়হান এক ঝলক তাকায় ঋষভের দিকে। ঋষভ হালকা ইশারায় তাকে উৎসাহ দেয় এগিয়ে যেতে। পা দুটো যেন নিজে থেকেই চলতে শুরু করে রায়হানের। ধীরে ধীরে এগিয়ে যায় নার্সের দিকে। বুকের মধ্যে যেন নদীর ঢেউ উঠেছে। চোখ রাখে তোয়ালে মোড়ানো ছোট্ট শিশুটির দিকে। ফর্সা টুকটুকে এক টুকরো পুতুল, চোখ বন্ধ, গোলাপি ঠোঁট দুটো হালকা ফুলিয়ে রেখেছে। মুখে এক রাশ শান্তি। পৃথিবীর কোনো ভয়, কোনো শব্দ যেন তাকে স্পর্শ করেনি এখনো। রায়হান অনুভব করে তার বুকের ভেতর এক অদ্ভুত আনন্দ ঘুরপাক খাচ্ছে। নার্স হালকা হেসে বলে ওঠে, মিস্টার রায়হান, অভিনন্দন, আপনার ছেলে সন্তান হয়েছে। এই কথাটুকু যেন স্থির করে দেয় রায়হানের ভেতর। ঠোঁট কেঁপে ওঠে তার, গলা শুকিয়ে আসছে। রায়হান অস্ফুটে বলে ওঠে, আমার স্ত্রী। নার্স আশ্বস্ত করে বলে ওঠে, ভালো আছেন, আর কিছু সময় মাঝে কেবিনে দিয়ে দেওয়া হবে। কথাটা শুনেই যেন রায়হানের বুকের ভার নেমে যায়। শ্বাস ফেলার অবকাশ পায় সে। নার্স এগিয়ে এসে শিশুটিকে তুলে দেয় রায়হানের কোলে। শিশুটিকে কোলে নেওয়ার মুহূর্তে বুকের মধ্যে ঝড় উঠলেও মুখে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত প্রশান্তি। রায়হান তার দুই হাতে প্রথমবারের মতো সন্তানের শরীর অনুভব করে। সে তাকায় ছোট্ট মুখটার দিকে, চোখ বন্ধ, নিঃশ্বাস খুব ধীরে ওঠানামা করছে। রায়হান বুঝতে পারে এই সন্তান যেন একদম তারই অনুলিপি। নাক, চোখ, কপাল সব যেন আয়নায় থাকা তারই প্রতিবিম্ব। তবে গায়ের রংটা তার মতো নয়, বরং ঋষভ আর রিমির মতো ধবধবে ফর্সা। রায়হান ছেলের মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে ওঠে, তুই সত্যি চলে এসেছিস বাবা?
রায়হান শিশুটির মাথায় আস্তে করে চুমু খায়। চোখে জল জমে আসে তার। প্রথম সন্তানকে সে কোলে নিতে পারেনি। সে চলে গিয়েছিল এই পৃথিবী ছেড়ে, অথচ আজ এই মুহূর্তে তার বুকের মধ্যে নতুন জীবনের স্পন্দন। সেই শূন্যতার ভেতরে জন্ম নিল পূর্ণতার এক ছায়া। রনক শেখ আস্তে করে এগিয়ে আসে। সন্তানের হাতে নাতি দেখে রনক শেখের চোখেও একরাশ আনন্দ। তিনি মাথা নিচু করে নাতির কানে আজান দেন। নতুন জীবনের প্রথম পরিচয় আল্লাহর সঙ্গে। সেই মুহূর্ত যেন অদৃশ্য কোনো আশীর্বাদে পূর্ণ হয়ে ওঠে। ঋষভ, রনি, রিমি, আরিয়ান সবাই রায়হানকে ঘিরে দাঁড়িয়ে আছে। সবার মুখে হাসি বিদ্যমান, যেন জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এক ফ্রেমে বন্দী হয়ে গেছে। রিমি আনন্দিত কণ্ঠে বলে ওঠে, দা ভাই, কি সুন্দর দেখাচ্ছে তাই না? মার্শাল্লাহ, একদম তোমার মতো হয়েছে। আরিয়ান হালকা গলায় বলে ওঠে। তবে রংটা ঋষভ ভাইয়ার মতন হইয়াছে। সবাই হালকা হাসে। ঋষভও তাকিয়ে দেখতে থাকে বড় ভাইয়ের ছেলেকে। আকলিমা বেগম এগিয়ে আসে। রায়হান আস্তে করে বাবুকে মায়ের হাতে তুলে দেয়। আকলিমা বেগম নাতিকে বুকে চেপে ধরেন। ঠোঁট চেপে চোখ বন্ধ করে ফেলেন। মনে মনে আল্লাহ দরবারে হাজার শুকরিয়া জানায়। চোখ মেলে বাবুর দিকে তাকিয়ে ফিসফিস করে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, আমার ৭ রাজার ধন, আমার বংশের প্রদীপ এসেছে। ছোট্ট শিশুকে ঘিরে যেন নতুন একটি পৃথিবী তৈরি হয়ে গেছে সবার মাঝে। হাসপাতালের করিডরে হঠাৎ করে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। কেউ কিছু বলছে না, শুধু চুপচাপ দেখছে ছোট্ট নবজাতকের মুখ। রায়হান চোখ ফিরায় ওটির দরজার দিকে। বন্ধ দরজা, যার ওপাশে রয়েছে তার প্রাণের মানুষ, তার অর্ধাঙ্গিনী, তার সন্তানের মা। আজ এক সন্তানকে হারানোর বেদনার পাশে দাঁড়িয়ে আছে আরেক সন্তানের আগমনের আনন্দ। সাদা আলোতে স্নান করা ছোট্ট কেবিনটা এখন এক টুকরো নীরব শান্ত পৃথিবী। জানালার কাছে সূর্যের আলো এসে পড়ে। অল্প গরম, অল্প আলো। তুলির চোখ আধ খোলা। ক্লান্তিতে ভারী হয়ে এসেছে চোখের পাতা। হাতে ক্যানোলা। পাশে দাঁড়িয়ে নার্স মনোযোগ দিয়ে সব পর্যবেক্ষণ করছে। হঠাৎ দরজায় হালকা শব্দ হয়। তুলি মাথা ঘুরিয়ে সেদিকে তাকায়। তার চোখে যেন হঠাৎ এক চিলতে আলো জ্বলে ওঠে। রায়হানের দুহাতে জড়িয়ে বুকের সাথে মিশে রয়েছে সাদা তোয়ালে মোড়ানো একটা ছোট্ট শিশু। রায়হানের চোখে একরাশ আনন্দ আর শান্তি। তুলির দৃষ্টি আটকে যায় ওই ছোট্ট শিশুটির শরীরে, তার প্রাণের নতুন ছায়া। নার্স রায়হানকে দেখে হালকা হাসি দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। যাওয়ার সময় একবার তাকিয়ে নেয় সেই তোয়ালে মোড়ানো জীবনের দিকে। রায়হান ধীরে ধীরে এগিয়ে যায় তুলির বেডের দিকে। বেডের পাশে থাকা টুলে বসে সে। তারপর হাতে থাকা ছোট্ট শিশুটিকে তুলির পাশে বিছানায় রাখে খুব সাবধানে। মনে হয় একটা স্বপ্ন রাখছে বেডে। তুলির চোখ ছলছল করে ওঠে। চোখের পাতা কাঁপে, বুক কেঁপে ওঠে। ঠোঁট দিয়ে শব্দ বের হয় না, শুধু চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ক্যানোলা পরানো হাত সন্তানের গায়ে রাখে, তারপর আলতো করে টেনে নেয় নিজের বুকের দিকে। কম্পিত কণ্ঠে বলে ওঠে, আমার ছেলে, আমার বাচ্চা। রায়হান সামান্য ঝুঁকে তুলির কপালে কোমল স্পর্শ দেয়। গলার স্বর জড়িয়ে আসে আবেগে। বলে ওঠে, তুমি জানো তুলি, আমার জীবনের সবচেয়ে সেরা উপহারটা আজ আমাকে দিলে তুমি। তুলি ঠোঁট চেপে ধরে কাঁদে। নীরব কান্না, শব্দহীন তৃপ্তির মতো। রায়হান নিজের হাতে তুলি চোখ মুছে দেয়। তারপর আস্তে করে বলে ওঠে, এই মুহূর্তটাকে কেঁদে নষ্ট করো না তুলি। আমরা এখন জীবনের সবচেয়ে সুন্দর জায়গায় আছি, জীবনের সবচেয়ে দামি সময় কাটাচ্ছি। তুলি একটু হাসে, ভেজা চোখে বলে ওঠে, রায়হান, আমি মা হয়েছি দেখো, আমার বাচ্চা আমার বুকে, আমার জীবনের সব স্বপ্ন আজ সত্যি হয়ে গেছে। রায়হান তাকায় তাদের সন্তানের দিকে। আলতো কণ্ঠে বলে ওঠে, দেখো না কত মিষ্টি আমাদের ছেলেটা, মাশাআল্লাহ। তুলি এবার একটু দুষ্টু গলায় বলে ওঠে, দেখছি তো, 10 মাস গর্ভে রাখলাম আমি, সব কষ্ট সহ্য করলাম আমি, জন্ম দিলাম আমি, এখন দেখি গরম হয়েছে বাবার আর রং হয়েছে চাচা ফুপুর। রায়হান হেসে ওঠে। মাথা নিচু করে ছেলের কপালে চুমু খায় রায়হান। রায়হান আস্তে করে বলে ওঠে, জানো তুলি, আমাদের পুরো পরিবারটাই যেন রঙে ভরে গেছে। সবাই এখন অন্যরকম হাসছে, সবার মুখে শুধু আনন্দের ফোয়ারা। তুলি চোখ বুজে তৃপ্তির নিঃশ্বাস নেয়। ঠিক তখনই আবার কেবিনের দরজায় শব্দ হয়। রায়হান সোজা হয়ে বসে। দরজা খুলে ভেতরে ঢুকে রুহি কোচিং গিয়েছিল, পরীক্ষা ছিল কোচিংয়ে। সারাদিন রাত পড়াশোনায় ডুবে থাকে মেয়েটা। চোখে মুখে ক্লান্তি তার।
কাঁধে বইয়ের ব্যাগ। হাসপাতালে বাবু হওয়ার খবর পেয়ে সব ফেলে দৌড়ে চলে এসছে। রুহিকে দেখে হালকা হাসে রায়হান। রুহির পেছনে এসে দাঁড়িয়েছে বাকি সবাই। সবাই নীরব, মুখে প্রশান্ত হাসি। রুহিকে দেখে রায়হান হালকা হেসে বলে ওঠে, এই যে আমার বাচ্চার ডাক্তার ফুপি, এই দিকে আয়। রুহি এগিয়ে এসে দাঁড়ায় রায়হানের পাশে। দৃষ্টি স্থির হয়ে যায় তুলির পাশে শুয়ে থাকা ছোট্ট শিশুটির দিকে। তার দা ভাইয়ের সন্তান। সে আজ ফুপি হয়েছে। গতবার যে সন্তান পৃথিবীর আলো না দেখে হারিয়ে গিয়েছিল, তার স্মৃতিটা ফিরে আসে তার চোখে। চোখ ছলছল করে ওঠে রুহির। রায়হান রুহির দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে, ফুপি, ভাইপোকে কোলে নিবি না? রুহি কোনো কথা না বলে একবার ভাইয়ের দিকে তাকায়, তারপর নিঃশব্দে হাত বাড়িয়ে নেয় নবজাতককে। শিশুটিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে, মুখে স্পর্শ করে। রুহির চোখ বন্ধ হয়ে আসে। এক নিঃশব্দ অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। আজ তার হৃদয়টা ভরে গেছে এমন এক আনন্দে যা ভাষায় প্রকাশ করা যায় না। কেবিনের বাতাসে হালকা এক সুবাস, যেন এই ঘরে শুধু ভালোবাসা, পরিবার আর আশীর্বাদের ছায়া। এক ছোট্ট জীবন ঘিরে গড়ে ওঠা এক নতুন জীবনের গল্প। ঋষভ প্রতিদিনের মতোই অয়নকে পড়াতে এসেছে, কিন্তু আজকের সন্ধেটা একটু অস্থির। অয়নদের বাসায় বেশ কয়েকজন আত্মীয় স্বজনের উপস্থিতি, চারপাশে ব্যস্ততা, চাপা কোলাহল, সব মিলিয়ে একটা অচেনা আমেজ। অরিনকে কোথাও দেখা যাচ্ছে না, যা ঋষভের মনের মাঝে একটু অস্থিরতা টেনে দেয়। অয়নকে কিছু জিজ্ঞেস করেনি ঋষভ। কেমন যেন একটা অদৃশ্য আত্মবিশ্বাস ঋষভের মনে। অরিন আসবে, ঠিক আসবেই। ঋষভের পড়ানো শেষ হলে সে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। পা ফেলার ভঙ্গিতে যেন সময়টাকে ধীরে কাটিয়ে দেওয়ার এক চেষ্টার ছাপ। ভেতরটা নরম এক অপেক্ষায় আবদ্ধ। ঠিক তখনই পেছন থেকে কাঙ্ক্ষিত কণ্ঠে বলে ওঠে, ঋষভ ভাই। এই ছোট্ট ডাকটায় যেন সবকিছু থামিয়ে দেয়। ঋষভের ঠোঁটে এক টুকরো নিঃশব্দ হাসি। এই ডাকটাই ছিল অপেক্ষার কেন্দ্রবিন্দু। ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় ঋষভ। ঘুরে তাকাতেই অরিনকে দেখে ঋষভের বুকের ভেতর যেন একটা তীব্র ধাক্কা লাগে। সামনে দাঁড়িয়ে থাকা অরিনকে দেখে মনে হয় একটা গল্পের চরিত্র উঠে এসছে চোখের সামনে। পরনে আকাশি রঙের শাড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কানে ঝুমকা, গলায় নেকলেস, হাত ভর্তি চুড়ি, সাথে খুলে রাখা চুল, রূপকথার রাজকন্যা। কিন্তু এই সাজের নিচে লুকিয়ে আছে এক অস্পষ্ট ক্লান্তি। অরিনের মুখে সেই চিরচেনা উজ্জ্বলতা নেই। মুখটা ফ্যাকাশে ও শুকনো হয়ে আছে। এক অদ্ভুত শূন্যতা লেগে আছে তার চোখের কোণায়। অরিন ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে ঋষভের মুখোমুখি দাঁড়ায়। মুহূর্তে জড়িয়ে ধরে ঋষভকে। ঋষভ স্থির হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই নিজের শরীরে অরিনের আকুলতার স্পর্শ। শরীর জমে যায় ঋষভের। এমন কিছু কখনো কল্পনাও করেনি সে। ঋষভের চারপাশ যেন মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। বুকের ভেতর গর্জন তুলে উঠে হাজারো প্রশ্ন। অরিন এটা কি করছে, কেন করছে? ঋষভের গলা শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে বাতাসটাও থেমে গেছে। তাও ঋষভ অরিনকে সরাতে পারে না, শুধু দাঁড়িয়ে থাকে স্তব্ধ ও নিঃশব্দে। কয়েক মুহূর্ত পর অরিন নিজেই সরে আসে। মুখ নিচু, চোখ দুটো লাল, ভিজে, কাঁপছে ঠোঁট। বুকের ভেতর দমচাপা কান্না উকিয়ে দিচ্ছে। অরিন ফিসফিস করে বলে ওঠে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে ঋষভ ভাই। আজকে আমাকে ছেলেপক্ষ দেখতে এসে দিন তারিখ দিয়ে গেছে। শুনেছি আগে থেকেই নাকি পরিবার ঠিক করে রেখেছিল। আমাকে কিছুই জানায়নি। সামনের মাসে আমার বিয়ে। বাক্যগুলো যেন ঋষভের মাথায় বজ্রের মতো আঘাত করে। বিয়ে? আজকে সাজ, শাড়ি, চুড়ি সব তাহলে অন্য কারোর জন্য? ঋষভ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে অরিনের দিকে। বুকের মধ্যে ঢেউ তুলে যায় একরাশ বিষাদ। ঠোঁট শুকিয়ে আসে, দৃষ্টি ঝাপসা হয়ে আসে। অরিন ঠোঁটে ব্যঙ্গ হাসি নিয়ে আবার বলে ওঠে, শুনলাম ছেলে নাকি কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিদেশে জব করে। আমাকে নাকি বিয়ের পর সেখানে নিয়ে যাবে। খুব বড় লোক তারা। গাড়ি, বাড়ি, টাকা, স্ট্যাটাস। আমার জন্য সোনার খাঁচা তৈরি করে রেখেছে। আমি নাকি খুব ভাগ্যবতী। এমন ছেলে নাকি কপালের জোর না থাকলে নাকি মেলে না। রানী করে রাখবে আমাকে। কিন্তু আমি কি এইটা চেয়েছিলাম ঋষভ ভাই? শব্দগুলো যেন খঞ্জরের মতো বিঁধে যায় ঋষভের হৃদয়ে। সে কিছু বলতে পারে না। গলায় কথা আটকে যায়, হাত পা অবশ্যই আসে। চোখের সামনে সবকিছু ঘোলা লাগছে তার। অরিন মুখ ফিরিয়ে উচ্চ স্বরে কান্না করে সিঁড়ি পার করে দৌড়ে চলে যায় ফ্ল্যাটের দিকে। ঋষভ কিছু বলতে চায়, কিন্তু ঠোঁট নাড়াতে পারে না। কণ্ঠে জমে থাকা কথা, বুকের ভেতর থেকে ভেসে আসা আকুতি, সব কেমন অচল হয়ে পড়ে।
সে দাঁড়িয়ে থাকে কিছু সময় নিঃশব্দে, তারপর এক ঢোক গিলে সিঁড়ি দিয়ে নামতে থাকে। এক একটা ধাপ যেন শরীর থেকে শক্তি কেড়ে নিচ্ছে। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য দেওয়াল ধসে পড়েছে বুকের ভেতরে। আশার গায়ে ধুলো জমেছে, ভালোবাসা খসে পড়ছে সময় সিঁড়ি বেয়ে। ঋষভের ভেতর একটি কান্না জমছে, কিন্তু তা ফেটে বেরোতে পারে না। আজকের এই রাত ঋষভের জীবনের সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে নীরব রাত হয়ে থাকবে। লেকপাড়ে বসে আছে রনি। বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে যাচ্ছে সময়। বাতাসে হালকা শীত শীত ভাব। লেকের পানি গাঢ় হয়ে উঠছে। চারপাশে একটা চুপচাপ ভাব। গাছের পাতায় বাতাসে হালকা শব্দ করে যাচ্ছে। পাশে রাখা বাদামের ঠোঙা থেকে একটা একটা করে বাদাম ছিলে খাচ্ছে রনি। মনে বারবার ঘুরে ফিরে আসছে লিমার বলা কথাগুলো। জরুরি কথা আছে রনি, দেখা করতে পারবে? লিমা সাধারণত এমন ভঙ্গিতে কথা বলে না, সব সময় হালকা প্রাণবন্ত ছায়া থাকে লিমার কথায়। এমন গম্ভীর স্বরে যখন কথা বলেছে নিশ্চয়ই কোনো কারণ আছে। রনি গভীরভাবে শ্বাস নেয়, ভাবনায় ডুবে যেতে দেখে লিমা আসছে। আজকে লিমার চেহারাটা অন্যরকম, চিরচেনা চঞ্চল, মুখে ক্লান্তি, চুলগুলো কিছুটা এলোমেলো, হাঁটার ভঙ্গিতেও এমন ভাব যেন কোনো বোঝা বয়ে বেড়াচ্ছে। লিমা এসে রনির পাশে বসে। রনি আস্তে করে বলে ওঠে, তুমি ঠিক আছো? লিমা আস্তে করে মাথা নাড়িয়ে বলে ওঠে, ঠিক আছে। পানি খাবে? না। রনি বাদামের খোসা ছাড়িয়ে দুইটা দানা তুলে দেয় লিমার হাতে। লিমা শব্দহীনভাবে সেগুলো মুখে দেয়। লিমার দৃষ্টি লেকে জলে নিবদ্ধ, স্থির, গভীর। রনি ধীরে বলে ওঠে, হঠাৎ এমন জরুরি ডাক, কি হয়েছে? লিমা হালকা কম্পিত স্বরে বলে ওঠে, রনি, আজ আমি তোমাকে আমার জীবন সম্পর্কে বলতে চাই। রনি কিছু বলে না, ভ্রুকুচকিয়ে তাকিয়ে থাকে লিমার দিকে। লিমার বলা কথাটা যেন মাথার উপর দিয়ে যায় রনির। লিমা ধীর গতিতে বলে ওঠে, তুমি জানো না রনি, আমি কেমন একটা জীবন নিয়ে বেঁচে আছি। বাইরে থেকে যতটুকু দেখা যায় তার অনেক নিচে লুকিয়ে আছে একটা থেমে যাওয়ার জীবন। লিমা তাকিয়ে আছে লেকের নীল সবুজ জলে, আর রনির দৃষ্টি লিমার মুখে নিবদ্ধ। লিমা একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে ওঠে, জানো রনি, এক সময় আমার পরিবারটা ছিল দারুণ। বাবা, মা আর আমি ছোট, কিন্তু খুব সুখী পরিবার। হাসি, আনন্দ, ভালোবাসায় ভরা এক জগৎ ছিল আমাদের। ভাবতেই পারবে না কত ভালোবাসা ছিল আমাদের চারপাশে। আমার বাবা ছিল একজন সফল ব্যবসায়ী আর আমার মা গানের মানুষ ছিলেন। আমার দুনিয়া ছিল তাদের মাঝে। তুমি বিশ্বাস করবে না, বাবা আমাকে কখনো একা আলাদা রুমে ঘুমাতে দিতেন না। আমি মায়ের আঁচল ধরে ঘুমাতাম। মা গল্প বলতো আর বাবা পাশে থাকতো। কত গল্প, কত স্বপ্ন ছিল আমার ছোট্ট মাথায়। রনি অপলক তাকিয়ে আছে লিমার মুখের দিকে, যেন কোনো জীবন্ত উপন্যাস পড়ছে। লিমা বলে ওঠে, একদিন আমি আবদার করলাম ঘুরতে যাব। বাবা মা রাজি হলো। রওনা হলাম আমরা তিনজন। সব ঠিকঠাক ছিল। হঠাৎ মাঝপথে একটা ট্রাকের সাথে আমাদের গাড়ি ধাক্কা লাগে। সব কিছু যেন মুহূর্তে অন্ধকার হয়ে যায়। সব কিছু এক নিমেষেই বদলে গেল। রনি চমকে ওঠে। লিমা থেমে যায়, গলা শুকিয়ে আসছে তার। লিমা বলে ওঠে, জ্ঞান ফিরল 3 দিন পর। তখনও আমি হসপিটালের বেডে, আমার পুরো শরীর ব্যান্ডেজ। আমি বাবা মায়ের খোঁজ করতে শুরু করলাম, তাদের ডাকতে লাগলাম, কিন্তু কেউ এলো না। একজন নার্স এসে জানালো বাবা আর নেই, ঘটনাস্থলে মারা গেছে, কবরও হয়ে গেছে। লিমার গলা কেঁপে ওঠে, চোখের কোণ টলমল করছে। ধরা গলায় বলে ওঠে, আমি তখন 10 বছর ছিলাম রনি, মাত্র 10। সেই বয়সে কবর কি কাকে বলে কিছুই বুঝতাম না, কিন্তু মায়ের গায়ের সুগন্ধ বারবার মনে পড়ছিল, বাবার কণ্ঠ বাজছিল কানে। রনির বুকের ভেতর দুমদুম করতেছে লিমার কথা শুনে। ফিসফিস করে বলে ওঠে, লিমা, তাহলে তুমি একা কিভাবে? লিমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, এরপর আমার আশ্রয় হয় চাচা চাচির কাছে। প্রথমে ভেবেছিলাম এক বাবা মাকে হারিয়ে নতুন বাবা মা পেয়েছি, কিন্তু না রনি, ওরা কখনো আমাকে নিজের মেয়ে মনে করেনি।
ওরা আমাকে একটু আশ্রয় দিয়েছিল শুধু, তার বদলে রান্নাঘর থেকে শুরু করে কাপড় ধোয়া পর্যন্ত সব কাজ আমাকে দিয়ে করানো হয়। কখনো ভালোবেসে কেউ ডাকেনি, ভালোবাসা কাকে বলে ভুলে গিয়েছি আমি। ওদের ওদের তো শুধু মানুষের সামনে কথায় আদর আর কাজে জুলুম। একদিক থেকে একটু সাপোর্ট দিয়েছে, তাহলে আমাকে পড়ালেখা করতে দিয়েছে, কিন্তু কাজে গাফিলতি হবে না এই শর্তে আমি মেনে নিয়েছি, কারণ এই পড়াশুনো করা ছাড়া আমার আর কোনো অবলম্বন নেই। রনির ভেতরটা মোচড় দিয়ে ওঠে। লিমা দৃষ্টি লেকে জলে রেখেই বলে ওঠে, মনে আছে রনি, তুমি প্রথম যেদিন আমাদের বাসার সামনে এসেছিলে, আমি একটা ছেলের সঙ্গে কথা বলেছিলাম। ও আমাদের পাড়ার এক নেতার ছেলে, আমাকে পছন্দ করে। আমার চাচি সেটাই কাজে লাগিয়ে ওর পরিবারের সাথে কথাবার্তা চালিয়েছে, আমাকে এক প্রকার ওর কাছে বিক্রি করে দিতে চাইছে। ছেলেরা সবসময় আমার উপর নজর রাখে, যখন তখন আমাকে ফোন দেয়। তুমি যখন দেখো ফোন আসলেই আমি চমকে যাই, আসলে ওইগুলো ওই ছেলের কল থাকে। রনি চোখ বন্ধ করে ফেলে, আস্তে করে একটা নিঃশ্বাস ফেলে। লিমা হালকা হেসে বলে ওঠে, আমার জীবনটা অনেক অপূর্ণতায় ঘেরা রনি, চারপাশে কেবল হিসেব নিকেশ, স্বার্থ, চাপ। আমি জানি না আমার ভবিষ্যৎ কেমন হবে, কিছু জানি না আমি। অনিশ্চিত জীবন আমার। একটা দীর্ঘ নীরবতা নামে, পাখিরা থেমে গেছে, বাতাস যেন থমকে গেছে। লিমা রনির দিকে তাকিয়ে আস্তে করে বলে ওঠে, রনি, আমি কি তোমার কাঁধে একটু মাথা রাখতে পারি? একটা মুহূর্ত নিঃশব্দ, ভরা বাতাসের মাঝে নিঃশ্বাসের শব্দও শোনা যায়। রনি কিছু না বলে ধীরে ধীরে হাত বাড়ায়, টেনে নেয় লিমাকে নিজের বুকের কাছে। লিমা যেন ভেঙে পড়ে, রনির শার্ট মুঠোয় চেপে ধরে কান্না করতে থাকে। নিঃশব্দ হাহাকারে ভরা কান্না। লিমা কাঁদতে থাকে সবকিছুর জন্য, শৈশব, অভাব, হারিয়ে ফেলা মানুষ, নিঃসঙ্গতা, অপমান, ভয়, সবকিছুর জন্য আজ কান্নার বাঁধ ভেঙেছে তার। রনি কিছু বলে না, কিছু জিজ্ঞেস করে না, আজ হঠাৎ এসব বলার কারণও জানতে চায় না। সে শুধু চুপচাপ লিমার কান্নার স্পর্শে ঠাঁই দেয় নিজের বুকে। লিমার কান্নাকে আশ্রয় দেয় সে, কারণ আজ এই কান্নাটার খুব প্রয়োজন, লিমার খুব বেশি প্রয়োজন। সময় চলে যায়, মানুষও তার সঙ্গে বয়ে চলে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়। ঠিক যেমন নদী ভেঙে চলে পার, ঠিক যেমন সূর্য ডুবে যায় প্রতিদিনের শেষ আলোয়। কেউ থামে না, জীবন থামে না, মানুষও থামে না। প্রত্যেকে নিজের ঘূর্ণিতে ব্যস্ত, কেউ সুখে, কেউ দুঃখে, কেউ বা শুধু যাপনে। রায়হানের জীবন অনেকটা পরিপূর্ণ, অনেকটা থিত। নিজের গড়া সংসার, দায়িত্ব আর ভালোবাসার মধ্যে একরকম ভারসাম্য রেখে চলছে সে। সংসারের চারপাশে গড়ে উঠেছে একটা নিঃশব্দ শান্তি, আর সেই শান্তির মাঝেও এক অপূর্ব কোলাহল, তার সন্তান, তার ছেলে রিহান শেখ তালহা। তালহা এখন এই পরিবারের প্রাণভোমরা। নামের মধ্যেই যেন কিছু একটা রাজকীয়তা, আবার আদরের ছায়াও। গায়ের রং একদম ঋষভের মতো ধবধবে ফর্সা, আর মুখাবয়ব রায়হানের মতো। চোখের দৃষ্টি, ভ্রু কুচকিয়ে তাকানো, হেসে গালে টোল পড়া, সব মিলিয়ে যেন ছোট্ট রায়হান। কিন্তু রাজপুত্র মোটেও শান্তশিষ্ট নয়, তালহার এক মুহূর্তও ঠাঁই নাই। সে যেন চলন্ত দুরন্ত এক ঝড়। তার দিন শুরু হয় দুষ্টুমি দিয়ে, আর শেষ হয় কান্না, আদর, আহ্লাদে গা ভাসিয়ে। তুলিকে কখনো মাম্মা ডাকে, আবার রায়হানের ডাক অনুকরণ করে তুলু ডাকে, আবার কখনো স্রেফ আ করে ডাকে। আর এই সব ডাকেই তুলির মাথায় হাত। তালহা রান্নাঘরে ঢুকে সবকিছু এলোমেলো করে দেয়, আবার কখনো কখনো ডালের বাটিতে হাত ডুবিয়ে হাসে। এক একদিন ঋষভের অফিস ফাইল টেনে নিয়ে সেইগুলোর ওপর দাঁড়িয়ে নাচে। রনির ঘাড়ে উঠে বসে থাকে, চুল টানতে থাকে তার। রনক শেখের পত্রিকা ছিঁড়ে ফেলে, রুহির পড়ার খাতায় আঁকিবুকি করে, অ্যাসাইনমেন্টের পেপার ছিঁড়ে ফেলে। সুযোগ বুঝে আকলিমা বেগমের পানে জিনিসপত্র এলোমেলো করে। তুলি একটু কিছু বললেই ঠোঁট উল্টিয়ে কান্না করে, আর তখন পুরো বাড়ির মানুষ তার পেছনে দৌড়ায়। আল্লাহ দাদর সবকিছুই বন্যা বইয়ে দেয়।
রায়হান, রুহি, রনি, ঋষভ বাহির থেকে আসার সময় চিপস, চকলেট, জুস, বিস্কিট কিছু না কিছু আনবেই। রায়হান অফিস যাওয়ার সময় সবচেয়ে বড় যুদ্ধটা হয় তালহার সঙ্গে। সে বুঝে ফেলে বাবা কোথাও যাচ্ছে আর তখনই দরজা চেপে দাঁড়িয়ে থাকবে, আর না হলে রায়হানের গলায় ঝুলে পড়ে থাকবে। রায়হান অনেক লুকিয়ে চুরিয়ে চুপি চুপি বের হয়, তবুও কাজের ফাঁকে ফোন দিয়ে শুনবে তালহা কি করছে। রাতে কাজ থেকে ফেরার পর যদি দেখে তালহা ঘুমিয়ে গেছে, রায়হান চুপচাপ পাশে গিয়ে শুয়ে পড়ে। ঘুমন্ত ছেলেকে বুকের কাছে টেনে নেয়, ছেলে ছোট ছোট চুলের কাছে মাথা ঠেকিয়ে রাখে। এত আহ্লাদ দিলে ছেলেকে আর সামলানো যাবে না। এটা নিয়ে তুলির হাজার বকাঝকা অভিযোগ সত্ত্বেও রায়হানের ভালোবাসার কেন্দ্রে শুধু তালহা। তুলি মাঝে মাঝে প্রচুর রেগে যায় ছেলেকে এইভাবে আহ্লাদ দেওয়া নিয়ে। রায়হান শুধু হাসে, কিছু বলে না, জানে এই ছেলেটা তার শান্তির আশ্রয়, তার সবচেয়ে বড় পাওয়া। রিমি প্রায় শ্বশুর বাড়ি থেকে ছুটে আসে শুধু তালহার জন্য। পিচি সোনাকে একবার জড়িয়ে ধরলে নাকি তার সব টেনশন ভ্যানিশ হয়ে যায়। এক কথায় তালহা যেন পুরো পরিবারের আনন্দ উৎস। এভাবেই চলতে থাকে রায়হানের দিনগুলো। একটা পূর্ণ সংসারের ভেতরে ভালোবাসা, দায়িত্ব আর দুষ্টু পায়ের শব্দে ঘেরা ছোট্ট একটা জগৎ। আর এই জগতের কেন্দ্রে রয়েছে তালহা। সময়ের কাঁধে হাত দিয়ে কেউ হারায়, কেউ বা মানিয়ে নেয়। ঋষভ যেদিন অরিনীর মুখে তার বিয়ের কথা শুনেছিল, সেদিনের পর থেকে আর অরিনীর মুখোমুখি সে হয়নি, সাহস হয়নি তার। নিজের অনুভূতিকে যদি কন্ট্রোল করতে না পারে, এই ভয় ছিল তার। সেদিন থেকেই অয়নকে পড়াতে যাওয়া বন্ধ করে দিয়েছিল ঋষভ। অয়নের মাকে বলেছিল কিছু ব্যক্তিগত ঝামেলার জন্য পড়ানো সম্ভব হচ্ছে না, অন্যত্র টিচার দেখতে। মুখে যতই সহজ করে বলুক, ভেতরে ভেতরে নিজেকে হারিয়ে ফেলেছিল ঋষভ। অরিনের জন্য যে পাত্র দেখা হয়েছে, সে বিদেশে কর্মরত, বড় প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার, সামাজিক মর্যাদায় প্রতিষ্ঠিত। তাকে দেখে কার না ভালো লাগবে? ঋষভ ইচ্ছে করলেই অরিনীর বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারত তার ভালোবাসার কথা, তার অনুভূতির কথা। কিন্তু ঋষভ জানে বাস্তবতা কত কঠিন। এই সমাজে বাবা মা কখনোই কোনো বেকার ছেলের হাতে তুলে দিবে না তার কন্যাকে, যতই ভালো হোক সেই ছেলেটির মন। ঋষভ চাইলেই অরিনের বাবা মায়ের কাছে চাকরির জন্য সময় চাইতে পারত, কিন্তু কত বড় বেতনের চাকরি পাবে সে, কত তাড়াতাড়ি? কিভাবে প্রতিযোগিতা করবে সেই সফল ছেলের সঙ্গে? ঋষভ চাইলেই অরিনকে নিয়ে পালিয়ে যেতে পারত। বহু সিনেমায় যেমন হয়, ভালোবাসা হার মানে না, পালিয়ে গিয়ে নতুন জীবন শুরু করে দেয়। কিন্তু এইটা যে কোনো সিনেমা নয়, ঋষভ এমন মানুষও নয়। পালিয়ে যাওয়া তার স্বভাবের সাথে যায় না, বরং ঋষভ নীরবে গ্রহণ করে নিল বাস্তবতাকে, বেছে নিল চুপ থাকা, বেছে নিল নিজের অনুভূতিগুলোকে চাপিয়ে ফেলা। অরিনের বিয়ে হয়ে গেছে, এখন সে বিদেশে। ঋষভ জানে এবং বোঝে অরিন ও নতুন জীবনে ব্যস্ত হয়ে পড়বে। সংসার, নতুন পরিবেশ, নতুন মানুষ, সব মিলিয়ে ধীরে ধীরে হারিয়ে যাবে পুরনো সবকিছু। তাও মাঝে মাঝে কোনো এক দুপুর বেলায়, অথবা মাসের শেষে চুপচাপ রাতে, অথবা বছরের কোনো একাকী জন্মদিনে অরিন হয়তো ঋষভকে মনে করবে, হয়তো একটা দীর্ঘশ্বাস ফেলবে। আর এইটুকুই ঋষভের প্রাপ্তি। ঋষভ এখন একটি ছোট্ট চাকরিতে যোগ দিয়েছে। বেতন তেমন কিছু নয়, কিন্তু নিজের খরচ চালিয়ে পরিবারকে দিতে পারে। মোটামুটি খারাপ বেতনও না। পরে পদোন্নতি হলে বেতন বাড়বে। বাড়ি থেকে ঋষভের জন্য পাত্রী দেখা হচ্ছে। ঋষভ পরিবারের ওপর ছেড়ে রেখেছে সবটা। তারা যেটা ঠিক মনে করবে সেইটাই হবে তার সিদ্ধান্ত। আলাদা করে কোনো মতামত তার নেই। ঋষভ জানে তার জীবনও এগিয়ে নিয়ে যেতে হবে, থেমে থাকলে চলবে না। তবুও একটা দিন হঠাৎ করে অরিনীর মুখটা মনে পড়ে যায় তার। মনে পড়ে অরিনীর মিষ্টি হাসি, কাজল কালো চোখ, শাড়ি পরনে পরি, খুলে রাখা চুলগুলো। অল্প একটু হাসে ঋষভ, পর মুহূর্তেই আবারও ডুবে যায় নিজ ব্যস্ততায়। সময় যেন ঋষভকে শিখিয়ে দিয়েছে সবকিছু একদিন মানিয়ে নিতে হয়। সবচেয়ে গভীর অনুভবও একদিন হয়ে যায় নিঃশব্দ স্মৃতি। ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে ফিরে আসে ভালোবাসারই হাতে। রনি যখন লিমা জীবনের অতীত শুনেছিল, সেই দিন তার ভেতরের অনেক কিছু বদলে গেছে। লিমাকে আর কখনোই সে একা হতে দিবে না। যতই কষ্ট হোক, লিমাকে নিজের জীবনের মধ্যে আশ্রয় দিবে, ভালোবাসায় ভরিয়ে তুলবে লিমার জীবন। এই প্রতিজ্ঞা মনের ভেতরে পুষে রেখেছে রনি, যত্নে নীরবে। হঠাৎ একদিন রাতে একটা অচেনা নাম্বার থেকে কল এসেছিল রনির কাছে। কলের ওপাশ থেকে চেনা কণ্ঠস্বর ভেসে আসে। লিমা কল করেছিল, খুব দ্রুত রনিকে আসতে বলেছিল। তাদের দেখা হওয়া প্রথম মাঠে।
রনি ছুটে গিয়েছিল। মাঠে পৌঁছে লিমাকে দেখে কিছুটা চমকে উঠেছিল। লাল বেনারসি শাড়ি, খোপা করা চুল কিছুটা এলোমেলো, মুখে মেকআপের আড়ালে চাপা যন্ত্রণার ছাপ। পরিচিত মুখের লিমা। রনিকে দেখা মাত্রই লিমা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছিল। লিমার শরীর কাঁপছিল। লিমা রনিকে জড়িয়ে ধরে থাকা অবস্থায় জানায় ওর চাচা চাচি আজ জোর করে সেই নেতার ছেলের সাথে বিয়ে দিতে গিয়েছে, কিন্তু সে পালিয়ে এসছে। রনি কিছু বলেনি, সে শুধু লিমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছিল। লিমাকে সোজা নিয়ে গিয়েছিল কাজী অফিসে, বিয়ে করেছিল লিমাকে। তারপর সেই রাতেই লিমাকে নিয়ে ফিরে এসেছিল নিজের বাড়িতে। রনক শেখ প্রথমে ব্যাপারটা মেনে নিতে পারেনি। রনির এমন কাজে অনেক রেগে গিয়েছিলেন তিনি। রনি এগিয়ে গিয়ে রায়হানকে সবকিছু খুলে বলে, লিমার ব্যাপারে, নিজের অনুভূতির ব্যাপারে। রায়হান সব শুনে চুপ করে গিয়েছিল কিছুক্ষণ, তারপর দায়িত্ব নিয়ে পরিস্থিতি সামলেছিল। তুলি প্রথম থেকে লিমাকে খুব ভালোভাবে গ্রহণ করে আন্তরিকতার সাথে। একটা সময় পর ধীরে ধীরে বাকি সবাই আপন করে নেয় লিমাকে। নতুন এক সম্পর্কের বন্ধনে বাধা পড়ে যায় রনি ও লিমার জীবন। রনি এখন নতুন করে স্বপ্ন দেখে। সে জানে তার কাঁধে একজন স্ত্রীর দায়িত্ব, একটা ভবিষ্যতের দায়। রনি দিন রাত পড়াশোনা করছে, চাকরির জন্য নিজেকে তৈরি করছে। লিমা রনির পাশে দাঁড়িয়ে আছে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা চেষ্টায়। এই ছেলেটা তাকে সত্যিই ভালোবেসেছে, কোনো শর্ত ও স্বার্থ ছাড়াই। পরিবারের সবার দোয়া, আলিমার নিঃশব্দ সমর্থনে রনি এখন জানে এই জীবন, এই সংসার, এই লিমা সবকিছুই তার, আর তারই দায়িত্ব। যেখানে ভালোবাসা থাকে সেখানে ঘর হয়ে ওঠে আশ্রয়। রিমির দিনগুলো এখন অন্যরকম। সময় যেন এক নতুন গতিতে তার পাশে হেঁটে চলে। সে এখন ব্যস্ত তার সংসার নিয়ে। আরিয়ান তাকে সব সময় চোখে চোখে রাখে, মমতায়, প্রশ্রয়ে, ভালোবাসায়। রিমি জানে এই ভালোবাসা কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয়, প্রতিটি আচরণ, প্রতিটি ব্যবহারের ছাপ। আরিয়ানের পরিবার অর্থাৎ রিমির শ্বশুর শাশুড়ি রিমিকে ঘরের মেয়ের চেয়েও বেশি আপন করে নিয়েছে। তারা রিমিকে এক মুহূর্তের জন্য অবহেলা করে না। রিমি অনুভব করে সে যেন শুধু একটা পরিবারে নয়, এক টুকরো ভালোবাসার রাজ্যে এসে পড়েছে। অবশ্য রিমিও যথেষ্ট আন্তরিক আরিয়ানের পরিবারের প্রতি। শাশুড়ির ওষুধ থেকে শুরু করে শ্বশুরের পছন্দের চা পর্যন্ত সবটাই খেয়াল রাখে। আরিয়ান আর রিমির সম্পর্ক কেবল স্বামী স্ত্রীর নয়, বরং এক মিষ্টি বন্ধুত্ব বিদ্যমান। তাদের সময় কাটে হাসিতে, গল্পে, ছোট ছোট ঝগড়া আর গভীর বোঝাপড়ায়। আর এই প্রতিটি মুহূর্তকে আরো গভীর, আরো পরিপূর্ণ করে তোলে একটি সুসংবাদ। রিমি গর্ভবতী। যেদিন ওরা প্রথম জানতে পারে এই ব্যাপারে, আরিয়ান থমকে গিয়েছিল কিছু মুহূর্তের জন্য। তারপর যখন চুপচাপ উঠে এসেছিল তার চোখে এক অপার বিস্ময় আর আনন্দ। জীবনের সবচেয়ে বড় উপহার পেতে চলেছে তারা। তারপর থেকে সবকিছু যেন বদলে গেছে। রিমি চলাফেরা, খাওয়া দাওয়া, বিশ্রাম সবকিছুর প্রতি আরিয়ানের খেয়াল চোখে পড়ার মতো। রাতের বেলা রিমির পায়ে আয়ুর্বেদিক তেল লাগিয়ে দেয় আরিয়ান। রিমি পায়ে হাত দিতে নিষেধ করলেও আরিয়ান শুনে না। রাতে রিমি বাথরুমে গেলেও আরিয়ান সজাগ হয়ে বসে থাকে। রিমির মাঝে মাঝে নিজেকে অবিশ্বাস্য ভাগ্যবতী মনে হয়। এই সংসার, এই মানুষগুলো, আর সেই ছোট্ট জীবন যা তার ভেতরে গড়ে উঠছে, সবকিছু মিলে যেন সে পূর্ণ এক পৃথিবী পেয়ে গেছে। মা হওয়ার অনুভূতি তাকে আরো সংবেদনশীল করে তুলছে। কখনো একা একা বসে পেটের ওপর হাত রেখে নিজের সন্তানকে অনুভব করে, কথা বলে, গান গায় ধীরে ধীরে। রিমির চোখে এখন আলাদা দীপ্তি। সে জানে জীবন সব সময় শূন্যতা দেয় না। কখনো কখনো জীবনের কোনো বাঁকে এসে সব ঠিকঠাক হয়ে যায়, চুপি চুপি, নিঃশব্দে, কিন্তু হৃদয় ভরা আনন্দে। স্বপ্নে যদি আগুন থাকে তবে ক্লান্তি বলে কিছু থাকে না। রুহি এখন ব্যস্ত, একদম নিজের মতো করেই। তার দিন কাটে মেডিকেল কলেজের ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, প্রুফ, রাতের পড়া আর পরীক্ষার টেনশনে। হ্যাঁ, রুহি দ্বিতীয়বারের প্রচেষ্টায় মেডিকেলের চান্স পেয়েছে। প্রথমবার না পাওয়ার কষ্ট, লুকানো কান্না, রাতভর আলো জ্বালিয়ে প্রস্তুতি নেওয়া, সবকিছু পার করে এখন সে নিজের স্বপ্নে দৌড় গড়ায়। ডাক্তারি পড়া তো আর চারটিখানি কথা নয়, বিশাল বিশাল সিলেবাস, ভারী বই, মানুষের শরীর আর জীবন নিয়ে হাজারো জটিলতা, সব মাথায় রাখতে হয়। রাতভর পড়াশোনা করে আবার ভোরবেলা উঠে ক্লাস ধরতে হয়, তাও যেন ক্লান্ত হয় না সে। তার চোখে থাকে অদ্ভুত দীপ্তি, স্বপ্নকে ছুঁয়ে ফেলার দীপ্তি। রুহির ঘর ভরা এখন বই, স্টেথোস্কোপ, মডেল, হাইলাইট করা নোট আর প্লাস্টার করা কাঠামো। চোখের নিচে করা ক্লান্তির কালি, কিন্তু মুখে হাসি।
সে যেন জীবনের একদম ভেতরে ঢুকে গেছে। মানুষের চিকিৎসা শেখা মানে তো কেবল বিদ্যা নয়, সেটা একটা দায়িত্ব, একটা বিশ্বাসের ভার। সন্ধেবেলা সবাই যখন টিভি, সিনেমায় বা সিরিয়ালে মত্ত হয়, রুহি তখন রিভিশনে ব্যস্ত হয়। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, রুহি তখন পরীক্ষার প্রশ্নগুলো ঝালিয়ে নিতে ব্যস্ত থাকে। রুহি বদলে গেছে, আরো পরিণত, আরো স্থির। এই মেয়েটা একদিন কারো জীবনে অর্ধাঙ্গিনী হবে, আবার কারো জীবনে মায়ের রূপ নেবে, কিন্তু তখন কেউ জানবে না এই ডাক্তার মেয়েটা কত সংগ্রাম করে আজকের এই জায়গায় পৌঁছেছে। আর এইভাবেই প্রতিনিয়ত পৃথিবীতে গড়ে উঠছে ধুলোবালির জগৎ। কেউ হাসে, কেউ কাঁদে, কেউ লড়ে, কেউ ভালোবাসে। ধুলোবালির একটা স্তরে এসে গল্প থেমে যায়, আবার নতুন গল্প জন্ম নেয়। ধুলোবালি কখনো শুকনো রোদে ওড়ে, আবার কখনো বৃষ্টির জলে মাটির সঙ্গে মিশে যায়। এটাই জীবন, ঠিক ধুলোবালির মতো।